চ্যাপ্টারটি রয়েছে ভূগোলের, সেই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেখানে মোস্ট 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের যে এইচএস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সংস্থান বা এই চ্যাপ্টারটার অন্য কোথাও নাম রয়েছে ভূগঠন। বুঝতে হবে ভূগঠন আর ভূ সংস্থান কি। ভূগঠন আর ভূ সংস্থান বলতে আমাদের পৃথিবীর যে বাইরের দিকে, অর্থাৎ পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, এইগুলো। আর ভূগঠন বলতে ভেতরের বা অভ্যন্তরীণ বা বাহিক, মানে পৃথিবীর পৃষ্ঠের অভ্যন্তরীণ, ভিতরের বা বাহিক, মানে যে গঠন, যে ভূমিরূপগুলো রয়েছে সেই বিষয়গুলোকেই বলা হচ্ছে ভূগঠন। অর্থাৎ বাহিক বা অভ্যন্তরীণ পৃথিবীর উভয় দিককে বোঝায়। বাহিক বলতে সেখানে নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি, আর ভিতরে রয়েছে বিভিন্ন পাহাড়, পর্বত, মালভূমি, এগুলোও কিন্তু রয়েছে। তো এই টোটাল যে জিনিসটা, এটাকেই বলা হচ্ছে ভূগঠন বা ভূসংস্থান। আর এটা যে রয়েছে ভূগঠন বা ভূসংস্থান, আমরা জানি যে সমুদ্র তলদেশের বা পৃথিবীর ওপরিভাগেই শুধুমাত্র মানুষ যেখানে বসবাস করে সেখানেই হয়তো সমুদ্র, মহাসাগর, সমস্ত কিছু, নদী, হিমবাহ, পর্বত, মালভূমি সমস্ত কিছু রয়েছে। কিন্তু তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ সমুদ্র তলদেশের নিচেও কিন্তু পর্বত, মালভূমি, সমুদ্র এগুলো কিন্তু রয়েছে। সমস্ত কিছুই সেখানে পাহাড়, পর্বত রয়েছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের আজকে মেন মূল বিষয়। তার আগে বুঝতে হবে পাদ কি। পাদ হচ্ছে, আমরা মহাদেশ রয়েছে, বিভিন্ন মহাদেশ, আমাদের মহাদেশ কয়টি? 7টা মহাদেশ। তো সেই মহাদেশগুলো যে পাতের ওপর বা যে প্লেটের ওপর, পাত মানে প্লেট, মানে যে প্লেটের ওপর ভাসমান অবস্থায় রয়েছে সেগুলোই হচ্ছে পাত। মানে অ্যাথনোস্ফিয়ার, আমি পড়েছি যে অ্যাথনোস্ফিয়ারের ওপরে, এটা যদি মহাসাগর হয়, এখানে রয়েছে শিয়াল, সীমা, তারপরে রয়েছে অ্যাথনোস্ফিয়ার। এই অ্যাথনোস্ফিয়ারে যে প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে, মানে থকথকে একটা অবস্থা। এখানে অ্যাথনোস্ফিয়ারের ওপরে, ধরো এটা আমি যদি পৃথিবীকে, এটা যদি গোল হয়, তো আমার একটা অংশ যদি আমি ভাগ করে দেখাই, সেখানে পৃথিবী পৃষ্ঠের ওপরিভাগের যে এরকম পাতগুলো ভেসে রয়েছে, প্লেটগুলো যে রয়েছে, সেগুলোই হচ্ছে কি পাত। আর এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে পাদ আসলে কি। পাদ মানে কোন একটা মহাদেশ কার উপর ভেসে রয়েছে, সেটা অনেক মোটা, ঠিক আছে, পুরো সেটা কত কিলোমিটার জুড়ে শুধুমাত্র মাটি পাওয়া যাবে। তো সেটার ওপর যে আমরা দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে কি পাত বা প্লেট। বুঝতে পেরেছো নিশ্চয়ই? মানে এটাই হচ্ছে পাত, মানে মহাদেশগুলো যে ভূত্বকের ওপর ভেসে রয়েছে সেগুলোই হচ্ছে পাত। পাত যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু মানুষও থাকবে না, সেটাই হচ্ছে পাত। তো এই পাঁচ সংস্থান তত্ত্বের একটা মূল বিষয় হচ্ছে যে সমুদ্রবক্ষ আমাদের সম্প্রসারিত হচ্ছে। সেই সমুদ্রবক্ষের সম্প্রসারণ হতে দেখলাম যে আমরা যদি দুটো পাত দেখি, ধরো আফ্রিকা পাত আর একটা হচ্ছে ভারতীয় পাত। এই দুটো পাতের মাঝে যদি কোথাও দুটো পাতের মাঝে পাত রয়েছে, সেই পাতের যদি আমরা সমুদ্র তলদেশটা দেখি, সেই সমুদ্র তলদেশ দেখা যাচ্ছে যে আমাদের পৃথিবী কিন্তু প্রথম দিক থেকেই প্রচণ্ড উত্তাপ নিয়ে কিন্তু সৃষ্টি। পৃথিবীতে আজও বহু ম্যাগমা কিন্তু উত্থিত হয়, আমরা এটা জানি। তো সেরকম সমুদ্র গর্ভের মধ্যেও কিন্তু হয়, ঠিক আছে। সমুদ্র গর্ভে যখন সেই যে তেজস্ক্রিয় পদার্থগুলো রয়েছে, সেই তেজস্ক্রিয় পদার্থগুলোকে কিন্তু ক্রমাগত তার উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে এবং সেটা ক্রমাগত বাইরে আসার চেষ্টা করে। তো এর ফলে কি হয়, পাতদ্বয়ের মধ্যে যে একটা চ্যুতি সৃষ্টি হয় বা ফাটল সৃষ্টি হয়, সেই দুটো পাতের মাঝে যে একটা ফাটল সৃষ্টি হয়, সেই ফাটল বরাবর কিন্তু কি করে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে। এটা কিন্তু সমুদ্র তলদেশের হয়। মানে এই পৃথিবীর ওপরিভাগে কি রয়েছে, ধরো এটা প্রশান্ত মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগরের চারিদিকে জল রয়েছে, সেখানে একটা আফ্রিকা পাত, একটা ভারতীয় পাত। এটা আফ্রিকা পাত, এটা ভারতীয় পাত, এটা হচ্ছে ভারতীয় পাত। এই যে আফ্রিকা এবং ভারতীয় পাত রয়েছে, এই পাত যখন কি হয় পরস্পর তো আছে, ঠিকঠাকই আছে, কিন্তু যখন এই যে ভেতরের, অর্থাৎ সমুদ্র তলদেশের যে ভেতরে রয়েছে, সেই সমুদ্র তলদেশের ভেতরে কি রয়েছে, প্রচণ্ড উত্তাপ রয়েছে, প্রচণ্ড তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। সেই তেজস্ক্রিয় পদার্থগুলো অতিরিক্ত উষ্ণতার কারণে, যখন তাদের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে, সেটা ক্রমাগত কি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। যার ফলে কি হয়, এক সময় এই পাতদ্বয়ের মধ্যে, ধরো এই পাতটা রয়েছে, এই পাতের মধ্যে ক্রমাগত আঘাত হচ্ছে। তো আঘাত হতে হতে এক সময় কি হবে, সেখানে ফাটল সৃষ্টি হবে বা
চ্যুতি সৃষ্টি হবে, হওয়ার ফলে কি হবে, ম্যাগমা সমুদ্র তলদেশের ভেতরে হচ্ছে, সেই ম্যাগমা কিন্তু কি করবে, বাইরে বেরিয়ে আসবে। এবং বেরিয়ে আসার পরে ম্যাগমা কি হবে, সেখানে তো এগুলো তো পাতগুলো রয়েছে, এই পাতের একটা কি বরাবর, দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, কি হবে, এখানে আগ্নেয় শিলাগুলো কি হবে, শীতল হয়ে সঞ্চিত হবে। ফলে কি হবে, এই পাত যখন এগুলো সঞ্চয় ঘটবে, মানে আগ্নেয় যে শিলাগুলো রয়েছে, সেই আগ্নেয় শিলা যখন শীতল হয়ে এই পাতদ্বয়ের মাঝামাঝি অংশে যখন জমা হবে, জমতে শুরু করবে, তখন কি করবে, এই পাতদ্বয়ের মধ্যে যখন একের পর একটু একটু করে জায়গা করে যখন সেই আগ্নেয় শিলাগুলো গঠিত হবে, মানে এখানে শক্ত হয়ে অবস্থান করবে, ফলে কি হবে, চাপের সৃষ্টি হবে। যখনই চাপ সৃষ্টি হবে তখনই দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাবে। এটাই হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ। তাহলে যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায় তখন কি হবে, মাঝের অংশ থেকে, মানে তেজস্ক্রিয় পদার্থের আধিক্যের জন্য যখন তেজস্ক্রিয় পদার্থগুলো প্রচুর পরিমাণে পাতের ওপর আঘাত করতে শুরু করে, ফলে কি হয়, আঘাত করার ফলে সেই পাতদ্বয়ের মধ্যে চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয়, যার কারণে সেই ফাটল বরাবর ম্যাগমা বেরিয়ে এসে সেটা শীতল কঠিন হয়ে কি করে, এখানে জমতে থাকে। ফলে দুটো পাতের মধ্যে কি হবে, চাপের সৃষ্টি হবে, কারণ তার জায়গা কেড়ে নিচ্ছে, যার কারণে কি হবে, এই পাত দুটো পরস্পরের দুই দিকে সরে যাবে, এবং এটাকেই বলা হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ। যত এইভাবে সরে যাবে তত কি হবে, সমুদ্রটা বাড়বে, তো এটাকেই বলা হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ। সমুদ্রবক্ষ মানে সমুদ্রের বুক, তো এই সমুদ্র কি হবে, সম্প্রসারিত হবে, এটাই হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ। পরীক্ষায় আসবে যে সমুদ্রবক্ষ সম্প্রসারণ কাকে বলে, ঠিক আছে। তারপরে রয়েছে যে সমুদ্রবক্ষের যে সম্প্রসারণ তত্ত্বটা রয়েছে, সেই তত্ত্বটা আমেরিকান যে ভূবিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের যে ভূবিজ্ঞানী ছিলেন হ্যারি হিমথেস, তিনিই কিন্তু মূলত এই যে সেই এই যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ, এই সমুদ্রবক্ষের সম্প্রসারণ হচ্ছে কিনা এই সমস্ত কিছু নিয়ে একটা মতবাদ দিয়েছিলেন। এটাই হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ মতবাদ। এটা নিয়ে আমরা আলোচনা করব যে হ্যারি হিমথেসের যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, পরীক্ষা আসবে 3 মার্কসের যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ কাকে বলে এর সপক্ষে যুক্তি দাও। 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ কাকে বলে। সমুদ্রবক্ষের সম্প্রসারণ যখন দুটো পাত যখন সমুদ্র তলদেশে বা মহাসাগরের তলদেশে যখন তেজস্ক্রিয় পদার্থের অধিক তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বা অনেক তেজস্ক্রিয় পদার্থ আধিক্যের কারণে যখন সেই তেজস্ক্রিয় পদার্থগুলো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, তখন পাতদ্বয়ের মধ্যে আঘাত সৃষ্টি করে। সেই যে ভারতীয় এবং আফ্রিকা পাত, এছাড়া অন্য অন্য পাতও হতে পারে, সেই পাতের মধ্যে কিন্তু আঘাত করার চেষ্টা করে। ফলে কি হয়, একসময় সেই পাত কি হয়, পাতের চ্যুতি বা ফাটল সৃষ্টি হয় এবং ম্যাগমা বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে জমা হয়। ফলে দুটো পাতের মধ্যে চাপদ্বয়ের সৃষ্টি হয় এবং দুদিকে সরে যায়। এটাকেই বলা হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ। কিন্তু এই সমুদ্রবক্ষের যে সম্প্রসারণ যে রয়েছে, এর প্রবক্তাটা কি, এটা যদি 2 মার্কস আসে তাও প্রবক্তা লিখে দেবে যদি পারো। তো সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটির প্রবক্তা হচ্ছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের আমেরিকান যে ভূবিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে হ্যারি হিমথেস। তিনি শুধুমাত্র, তাহলে আমেরিকান প্রবক্তা হচ্ছে আমেরিকান ভূবিজ্ঞানী যে ছিলেন, তার নাম হ্যারি হিমথেস। হ্যারি হিমথেস তার হিস্ট্রি অফ ওশেন বেসিন গ্রন্থে, হিস্ট্রি অফ ওশেন বেসিন, তাহলে প্রবক্তাকে সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটির প্রবক্তা হচ্ছে ভূবিজ্ঞানী হ্যারি হিমথেস। তার যে হ্যারি হিমথেস মানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক ছিলেন, বিজ্ঞানী বা অধ্যাপক হ্যারি হিমথেস, তিনি তার হিস্ট্রি অফ ওশেন বেসিন গ্রন্থে এই সমুদ্রবক্ষের কিভাবে সম্প্রসারণ ঘটছে না ঘটছে এই তত্ত্বটি কিন্তু, এই মতবাদটি কিন্তু প্রকাশ করেন তার এই গ্রন্থে। এরপর লিখে দেবে যে সমুদ্রবক্ষের সম্প্রসারণের গুরুত্ব কী, অর্থাৎ সমুদ্রবক্ষ যে যখন সম্প্রসারিত হচ্ছে তার ফলে কি হচ্ছে, বা তিনি যে এই মতবাদটা প্রকাশ করেছেন এই মতবাদের ফলে কি হয়েছে। তো
তো প্রথমত এই মতবাদ যখন প্রকাশিত হয় তখন যেটা আমরা পড়েছি যে ক্লাস 11-এ আমরা পড়েছি যে মহীসঞ্চরণ মতবাদ, অর্থাৎ মহাদেশগুলি সঞ্চারণকেই বলা হচ্ছে মহীসঞ্চরণ মতবাদ। তো মহাদেশগুলো কি হচ্ছে, এই পাতগুলোর মতো বা এই সমুদ্রবক্ষের সম্প্রসারণ, অর্থাৎ এটা তো সমুদ্রের ভেতরে ঘটছে, তো এই সমুদ্র তলদেশের ভেতরের ঘটনা। এবং আমরা যদি দেখি মহাদেশগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এবং সমুদ্রবক্ষের মানে সমুদ্রের ভেতরের কিছু কারণের জন্য মহাদেশগুলো দূরে সরে যাচ্ছে। তো যখন তিনি হ্যারি হেস তিনি যখন এই সমুদ্রবক্ষের সম্প্রসারণ, অর্থাৎ সমুদ্রবক্ষের সম্প্রসারণের কারণে মহাদেশগুলি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, এই যে জিনিসটা, এটা হচ্ছে মহীসঞ্চরণ মতবাদকে কিন্তু প্রভাবিত করে। সঞ্চরণ মতবাদ তো গুরুত্ব কি, এটা হচ্ছে অগ্নুৎপাত। যখন দুটো পাতের মাঝে যে ফাটল বা চ্যুতি সৃষ্টি হয় তখন কি হয়, ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, ফলে কি হয়, সেখানে অগ্নুৎপাত হয়। তো সমুদ্রবক্ষের যে অগ্নুৎপাতের যে কারণ বা সেখানে কারণ সম্পর্কে, এছাড়া সেখানে ভূমিকম্প যখন হচ্ছে তখন দুটো পাতদ্বয়ের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, ফলে প্রবল বেগে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে, ফলে কি হচ্ছে, একটা ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। তো ভূমিকম্পের কারণ এবং অগ্নুৎপাত সৃষ্টি যে হচ্ছে, সে অগ্নুৎপাত কোথায় সৃষ্টি হচ্ছে এ সম্পর্কে কিন্তু ধারণা লাভ করা যায় সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটির মাধ্যমে। এছাড়া কি সেই মধ্য সামুদ্রিক শৈলশিলা, প্রশান্ত আটলান্টিক মহাসাগরে রয়েছে মধ্য সামুদ্রিক শৈলশিলা, যেটা হচ্ছে মূলত এস আকৃতি, তাই না। মধ্য সামুদ্রিক শৈলশিলা কি, যখন দুটো পাতদ্বয়ের মাঝে এরকমই ঘটনা, প্রবল বেগে চাপ সৃষ্টি হয়, ফলে চ্যুতি বরাবর সেখানে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং সেখানে দীর্ঘদিন যাবৎ সেখানে অগ্নুৎপাত যে গণাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অগ্নুৎপাত, মানে হচ্ছে জেরস্ক্রিয় পদার্থগুলো ধীরে ধীরে সঞ্চয়ের ফলে কি হচ্ছে, সেখানে ধীরে ধীরে কি হচ্ছে, সেখানে মধ্য সামুদ্রিক শৈলশিলা সৃষ্টি হচ্ছে। তো মধ্য সামুদ্রিক শৈলশিলা কিভাবে সৃষ্টি হচ্ছে, এইভাবেই তো সৃষ্টি হচ্ছে। তো কিভাবে সৃষ্টি হচ্ছে এর সম্পর্কে ধারণা পাওয়া যায় হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটির মধ্য দিয়ে। কি হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ, অগ্নুৎপাত বা ভূমিকম্প, তারপর হচ্ছে মধ্য সামুদ্রিক। তো সমুদ্রবক্ষের সম্প্রসারণ কাকে বলে বললাম। এরপরে এর গুরুত্ব সম্পর্কে এর প্রবক্তাকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক হ্যারি হেমডেস তিনি কিন্তু তার হিস্ট্রি অফ ওসেন বেসিন গ্রোথে এই সমুদ্রবক্ষের মতবাদ কিন্তু ধারণা প্রদান করেছেন। এরপরে এই যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ হচ্ছে এর গুরুত্ব কি, এটা হচ্ছে গুরুত্ব। প্রথমত মহীসঞ্চরণ মতবাদের ধারণা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া অগ্নুৎপাত বা ভূমিকম্পের কারণ সম্পর্কে জানা যায়। এরপরে কি মধ্য সামুদ্রিক শৈলশিলার উৎপত্তি, অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিলা কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা সম্পর্কেও জানা যায়। এরপরে আলোচনা করবো যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ মতবাদে যে হ্যারি হেমডেস তিনি যে তার মতবাদ পোষণ করেছেন সেটা সম্পর্কে, সেটাও কিন্তু 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে হ্যারি হেসের যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ যে রয়েছে তার যে তত্ত্বটা দিয়েছিলেন, তার তত্ত্বের মূল বক্তব্য কী ছিল সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমত যেহেতু 5 মার্কসে আসবে, অত ডিটেলসে যদি নাও লিখতে পারো, মূল বক্তব্যগুলো লিখে সমুদ্রবক্ষের সম্প্রসারণ কাকে বলে এর মূল বক্তব্যগুলো লিখে বিভিন্নভাবে লেখা যায়, ঠিক আছে। তোমাকে যে আমার মতো করেই লিখতে হবে সেটা না, জিনিসটা বুঝে নিজের মতো করে তৈরি করার চেষ্টা করো। কিন্তু তবে যাতে ইনফরমেটিভ হয়, মানে তোমার দেখা গেলো তুমি 1 পেজ 2 পেজ লিখছো কিন্তু সেখানে কোনো রকম কিছু ধারণা বা বুঝতে পারছে না, সেটা কিন্তু একটা ত্রুটি। সেই জন্য তোমাকে ব্যাপারটা বুঝিয়ে, মেইন ব্যাপারটা যে রয়েছে সেটা বুঝে তুমি তোমার মতো করে লেখো, যাতে পয়েন্ট আকারে লিখলে অনেক ভালো রেজাল্ট করা যায় সেই জন্য। তো প্রথমত তুমি লিখতে পারো যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্ব কাকে বলে, যেটা আমি একটু আগেই বললাম যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ কাকে বলে। এরপরে লিখতে পারো যে প্রবক্তা কি, প্রথমে সমুদ্রবক্ষের সম্প্রসারণ কাকে বলে, এরপরে প্রবক্তাও তো এখানে লেখা আছে হ্যারি হেস। তো সমুদ্রবক্ষের সম্প্রসারণ 1950 থেকে 1960-এর দশকে, তাহলে 1950 থেকে 60-এর দশকে
মানে 60-এর দশকে যে সামুদ্রিক গবেষণা হয়েছিল, সেই সামুদ্রিক গবেষণার যে বিপ্লব ঘটেছিল, মানে সেখানে কিন্তু সমুদ্রকে নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। তো সেই পরীক্ষার ফলাফলে একটা মেইন যেটা বিষয়, আলোচ্য বিষয় হয়ে উঠেছিল, সেটা হচ্ছে হ্যারি হেসের সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্ব। এবং তিনি 1950 থেকে 60-এর দশকে কিন্তু তার সমুদ্রবক্ষের সম্প্রসারণ যে মতবাদটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করেছেন। তার হিস্ট্রি অফ ওশেন বেসিন গ্রন্থে একটু আগেই বললাম, সেখানে এটা লিখে দেবে। এরপরে লিখবে প্রবক্তা লিখবে, এরপরে তার ধারণার ভিত্তি, এরপরে তিনি কোন কোন ধারণার উপর ভিত্তি করে। দেখো, হঠাৎ করে একটা মানুষ কিন্তু কখনোই কোনো বিষয়ের সম্পর্কে জ্ঞাত হতে পারে না, বা ঠিক আছে, তো সেটার জন্য আগে পরীক্ষা করার জন্য বিভিন্ন তত্ত্ব রয়েছে, বিভিন্ন তত্ত্বের দ্বারা অনুপ্রাণিত হয়েছে, তাই না? বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছে, তার মধ্যে তৃষ্ণা জন্মেছে যে হ্যাঁ এটা কিভাবে হলো না হলো, সেইভাবেই সে ধীরে ধীরে পরীক্ষাটা করেছে। তো প্রথমত যে যে জিনিসগুলোর ওপর ভিত্তি করে, যে তত্ত্বের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি মূলত তার সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটি প্রকাশ করেছেন, সেটা হচ্ছে মহীসঞ্চরণ মতবাদ, যেটা আমরা একটু আগেই বললাম যে মহীসঞ্চরণ মতবাদ। মহীসঞ্চরণ মতবাদ 2 নাম্বার হচ্ছে ভিত্তি করে তার এই যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ মতবাদটা পোষণ করেছেন, সেটা মেনলি হচ্ছে যে মহীসঞ্চরণ মতবাদ রয়েছে ওয়েগনারের যে লিখে দেবে এখানে ওয়েগনার, লিখে দেবে ওয়েগনার। তো ওয়েগনারের যে মহীসঞ্চরণ মতবাদ রয়েছে, এরপরে ফ্রান্সিস বেকনের যে মহীসঞ্চরণ মতবাদ কি ওয়েগনারের, যে মহাদেশগুলি একে অপরের থেকে সরে গেছে। তো এই যে চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু গেঁথে গেছিল যে কিভাবে মহাদেশগুলি একে অপরের থেকে সরে যাচ্ছে। এটার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি তার এই ধারণা খুঁজতে শুরু করেন, যে কিভাবে তিনি কিন্তু পর্যবেক্ষণ করতে শুরু করেন। এরপরে ফ্রান্সিস বেকনের যে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি, অর্থাৎ আটলান্টিক মহাসাগর কিন্তু প্রথমত একটা মহাসাগর ছিল, যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, কিন্তু এর পরবর্তীতে আটলান্টিক মহাসাগরের কিভাবে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি সম্পর্কে তিনি যখন জানতে পারেন, তখন তার মধ্যে কিন্তু সেই সমুদ্রবক্ষের সম্প্রসারণকে নিয়ে একটা তার মধ্যে ধারণার ভিত্তি কিন্তু জন্ম দেয়, যার কারণেই তিনি মূলত সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটি খুঁজতে শুরু করেন বা পর্যবেক্ষণ করতে শুরু করেন। এরপরে হচ্ছে আর্থার হোমসের পরিচলন স্রোত, অর্থাৎ আর্থার হোমস যে তিনি পরিচলন স্রোত সম্পর্কে ধারণা দিয়েছিলেন, মানে সেখানে রয়েছে যে পৃথিবীর ভূগর্ভে বা ভূপৃষ্ঠের নিচে বা সমুদ্র তলদেশের নিচে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। সেই তেজস্ক্রিয় পদার্থগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে ক্রমাগত, এবং বাইরে বেরিয়ে আসছে। তো তার যে পরিচালন স্রোত, এই সমস্ত কারণগুলোর ওপর ভিত্তি করে, এছাড়া অন্যান্য কারণ রয়েছে, এই কারণগুলোর ওপরে ভিত্তি করে কিন্তু তিনি তার এই সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটি কিন্তু প্রকাশ করেন। তুমি যদি পরীক্ষায় প্রথমেই লেখো সমুদ্রবক্ষের সম্প্রসারণ কাকে বলে, তারপরে প্রবক্তাকে বলে দিয়েছি, তারপরে তার যে ধারণার ভিত্তি, তার ধারণার ভিত্তিটাও তুমি লিখে দেবে। ধারণার ভিত্তি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই সকল লিখে দেবে। এই সকল ধারণার উপর ভিত্তি করে হেস তার যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটি পর্যবেক্ষণ করা শুরু করেন। তারপরে লিখবে মূল বক্তব্য। এখানে যেহেতু মুছে দিতে হবে, কারণ ছবি একে একে বুঝিয়ে দিতে হবে, সেই জন্য মেনলি আমি এটা মুছে দিচ্ছি। তোমরা যেভাবে আমি বললাম সেভাবেই একটু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করো। আর বুঝতে না পারলে অবশ্যই বলবে, আমাকে কমেন্টে বলবে। লেখাগুলো যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? চলো এরপরে আসি। আমি বললাম যে ভিত্তি, তারপরে ভিত্তির লেখার পর লিখবে মূল বক্তব্য। এই মূল বক্তব্য লিখে এরকম একটা যেরকম দিতে পারো। তো এর হ্যারি হেস তার সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটি পর্যবেক্ষণের ফলাফলে তিনি যে বক্তব্যগুলি পেশ করেন বা প্রস্তাব করেন, সেই বক্তব্যগুলি নিম্নে আলোচনা করা হলো। লিখে 1 নম্বর পয়েন্ট যে ধারণার মূল বক্তব্যটা রয়েছে, সেই মূল বক্তব্য বলি। মূল বক্তব্য ধরো এখানে দুটো পাদ রয়েছে, এই দুটো পাদ রয়েছে, এটা ধরো পৃথিবী, এখানে দুটো পাদ রয়েছে, এছাড়া ওইদিকে অনেক পাদ রয়েছে। সেই পাদ যখন আমরা দেখব, ধরো এই পাদ হচ্ছে পরস্পর এরকম ভাবে রয়েছে। তো এই পাদগুলো যখন এরকম করে রয়েছে, তখন কি হচ্ছে, তো প্রথমেই তাপের উদ্ভব, প্রথমেই কি লিখবে পয়েন্টে, তাপের উদ্ভব বা পরিচলন স্রোত, তাপের উদ্ভব বা পরিচলন স্রোত।
তো প্রথমত হচ্ছে যে হ্যারিহেনসেসের যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ রয়েছে তার মূল বক্তব্যের প্রথম পয়েন্টে লিখবি যে তাপের উদ্ভব বা পরিচলন স্রোত। তো তাপের উদ্ভব বা পরিচলন স্রোতে তিনি কি বলেছেন? প্রথমত হ্যারি হেস বলেছেন যে সমুদ্র যে অ্যাটমসফিয়ার রয়েছে, আমি তোমাকে একটা ভাগ করে যদি আমি দেখাই, সেখানে অ্যাটমসফিয়ার রয়েছে, এইখানে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারে এই যে অ্যাটমসফিয়ার রয়েছে, এখানে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থগুলো রয়েছে, যেই পদার্থগুলো কি করে, সেই পদার্থগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু তাপ উৎপন্ন হয়, সেগুলোই মূলত তেজস্ক্রিয় পদার্থ, যেগুলো থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তো প্রথমত পৃথিবীর অভ্যন্তরও রয়েছে, তো পৃথিবীর যে ভূত্বকের নিচের যে রয়েছে অ্যাটমসফিয়ার, যেটা একটু থকথকে অবস্থায় রয়েছে, সেই অবস্থায় অ্যাটমসফিয়ারে কি রয়েছে, বিভিন্ন বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, যেমন ইউরেনিয়াম। তো অ্যাটমসফিয়ারে তিনি কি বলেছেন যে প্রথমত অ্যাটমসফিয়ারে, তো হেস তার প্রথম বক্তব্যের মূলে বলেছেন যে অ্যাটমসফিয়ারে, অর্থাৎ আমাদের প্লেটগুলো যে স্তরে ভেসে রয়েছে, সেই স্তর অর্থাৎ অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। সেই তেজস্ক্রিয় পদার্থগুলো ব্র্যাকেটে লিখে দেবে যে ইউরেনিয়াম, থ্রেডিয়াম, এরকম করে ব্র্যাকেটে লিখে দেবে যে ইউরেনিয়াম, থ্রেডিয়াম, রেডিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থ অধিক পরিমাণে আধিক্যের কারণে সেই পদার্থগুলো ক্রমাগত বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। কি, সেখানে তো প্রচুর পরিমাণে তাপস্রোত সৃষ্টি হয় এবং সেটা ভূপৃষ্ঠ থেকে বা ভূ অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কারণ সেখানে কি প্রচুর পরিমাণে তাপ, আর তাপ সবসময় কি করে, উপরে ওঠার চেষ্টা করে, তো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। তাপ সৃষ্টি হলে সেখানে চাপ সৃষ্টি হয় এবং সেখানে ঘনত্ব বৃদ্ধি পায় এবং সেটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, মেনলি সেটা কিন্তু অগ্নুৎপাত। তো অগ্নুৎপাতের ক্ষেত্রে কি হয়, প্রচুর পরিমাণে সেখানে তাপ উৎপন্ন হয়, যার কারণে সেটা ক্রমাগত বাইরে বেরিয়ে আসে, এই জন্য তো অগ্নুৎপাত হয়। তো প্রথমত যখন বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, তখন সেই পাতদ্বয়ের মধ্যে ক্রমাগত আঘাত সৃষ্টি করে। তো আঘাত সৃষ্টি করলে সেই পাতদ্বয় তো প্রথমেই তো এক ধাক্কাতে তো আর পাত দুটো, তার মধ্যে পাতের মধ্যে কি হবে না, ফাটল সৃষ্টি হবে না, কারণ সেখানে অনেক বেশি মোটা মহাদেশীয় পাতগুলো, কি মহাদেশীয় ভূত্বকগুলো যে রয়েছে, সেটা কিন্তু অনেক বেশি মোটা, এবং সেটা ভেদ করে, মানে এই শুধুমাত্র আগ্নেয়ে একটা ধাক্কায় কিন্তু সেটা ভেদ হবে না, একটা ধাক্কায় কি ভাঙবে, সেটা তো অনেক মোটা। এটা যদি অনেক মোটা হয়, সেখানে যদি হালকা কয়েকটা ধাক্কা বা আগুনের যদি তেজস্ক্রিয় পদার্থের ধাক্কা আসে, তাহলে কি সেটা ভেদ করে যেতে পারবে? পারবে না। তো সেরকমই ঘটনাটা হচ্ছে আমাদের মহাদেশীয় ভূত্বক অধিক পরিমাণে সেটা পুরো হওয়ার কারণে, সেটা মোটা হওয়ার কারণে সেখানে কি হয়, এক ধাক্কায় যেহেতু সেখানে চ্যুতি বা ফাটল সৃষ্টি হয় না, তার ফলে কি হয়, এই যে পদার্থগুলো যে রয়েছে, এই পদার্থগুলোতে অতিরিক্ত উষ্ণতা বেড়ে যায়, ফলে সেটা বাইরে বেরিয়ে আসার জন্য ধাক্কা মারে। এখন ধাক্কা মারে যদি সেখানে চ্যুতি বা ফাটল সৃষ্টি না হয়, সেটা ক্রমাগত কি করে, যখন সৃষ্টি হবে না কোনো রকম ফাটল, ঠিক আছে, চ্যুতি সৃষ্টি হবে না, তখন সেটা বাঁকাভাবে প্রবাহিত হবে, ঠিক আছে, দুদিকে সঞ্চারিত হবে। এটাকেই বলা হচ্ছে পরিচলন স্রোত বা পরিচলন স্রোত বা পরিচলন কোষ বলা হচ্ছে। তো যখন হচ্ছে কি হয়, তেজস্ক্রিয় অর্থাৎ অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থগুলো রয়েছে, যেগুলো বললাম, সেই তেজস্ক্রিয় পদার্থের আধিক্যের জন্য সেই তেজস্ক্রিয় পদার্থের আঘাতে যখন মহাদেশগুলিতে বা মহাদেশের ভূত্বকগুলিতে কোনো প্রকার চ্যুতি বা ফাটল সৃষ্টি হয় না, তখন সেটা কি হয়, ক্রমাগত চক্রাকারে কিন্তু ঘুরতে আবর্তিত হতে শুরু করে, অর্থাৎ এখানে যাচ্ছে না, ফাটল সৃষ্টি হচ্ছে না, ফলে আবার সে নিচের দিকে ঘুরতে শুরু করছে। তো এরকম একটা চক্রাকারে আবর্তনকে, এটাকেই বলা হচ্ছে পরিচলন কোষ বা পরিচলন স্রোত। এটা তার বক্তব্যের মূল বিষয়। এরপরে হচ্ছে 2 নাম্বার চ্যুতি স্রোত। প্রথম পর্যায়ে তিনি কি বললেন যে পরিচলন স্রোত বা পরিচলন কোষ, সেটা হচ্ছে প্রথমত কি করে, মানে তিনি যে ধারণাটা দিয়েছিলেন না, মানে তিনি যে মতবাদটা দিয়েছিলেন, মূলত কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কেই কিন্তু দিয়েছিলেন। তাই প্রথম অবস্থায় তিনি যে কথাটা বলেছেন, সেটা বলেছেন যে সেই তেজস্ক্রিয় পদার্থগুলো ক্রমাগত ঘুরতে শুরু করে, এটা হচ্ছে পরিচলন স্রোত। এরপরে ঘুরতে ঘুরতে এক সময় অধিক ধাক্কার কারণে যখন কি হয়, এইখানে দুটো পাত রয়েছে, এই দুটো পাতের মাঝে যখন প্রচুর পরিমাণে ধাক্কার সৃষ্টি করে তেজস্ক্রিয় পদার্থগুলো, ধাক্কা মারতে মারতে এক সময় কি হয়, এখানে ফাটল সৃষ্টি হয়ে যায়। ফাটল সৃষ্টি হয়ে যাওয়ার কারণে কি হয়, এক সময় চ্যুতি সৃষ্টি হয়, ঠিক আছে। তো
তো প্রথম পর্যায়ে তিনি বললেন যে ঘুরতে শুরু করে। এরপর একসময় প্রচুর পরিমাণে যে তাপ রয়েছে, সেই তাপের কারণে একসময় কি হচ্ছে, মহাসাগরীয় যে ভূত্বকগুলো রয়েছে সেই ভূত্বকগুলো ক্রমাগত কি হচ্ছে, আঘাতের ফলে সেটা একসময় কি হচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে বা চ্যুতি সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যার ফলে এখানে প্রথমত চ্যুতি সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, তো এখানে কি লিখবে, মহাদেশীয় ভূত্বকের গলন বা চ্যুতি সৃষ্টিতে কি লিখবে, বিচলন স্রোতের যে ঊর্ধ্বমুখী প্রবাহ অর্থাৎ উপরের দিকে প্রবাহের কারণে প্রচুর পরিমাণে মহাসাগরীয় ভূত্বকের আঘাতের কারণে একসময় মহাসাগর যে ভূত্বকগুলো রয়েছে সেই ভূত্বকে কিন্তু ফাটল বা চ্যুতি সৃষ্টি হয় এবং মহাসাগরীয় ভূত্বকের গলন হয়। এরপরে এরপরে মধ্য সামুদ্রিক শৈলশিলা গঠন, বিচলন স্রোত মানে সেটা ক্রমাগত চক্রাকারে ঘুরবে। এরপরে তিনি বললেন যে একসময় ফাটল সৃষ্টি হবে, এই ফাটল বরাবর তৃতীয় পর্যায়ে তিনি কি বলেছেন, একসময় ফাটল বরাবর কি হবে, ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সেটা ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে এবং সেটা শীতল এবং কঠিন হয়ে সেটা মহাদেশের যে মহাদেশের যে মহাসাগরীয় যে ভূত্বকগুলো রয়েছে সেই ভূত্বকের দুপাশে বা দু চত্বরে কিন্তু সঞ্চিত হবে, ঠিক আছে, এটা তিনি বলেছেন। তো মধ্য সামুদ্রিক শৈলশিলা গঠন, তো এভাবেই ধীরে ধীরে কি হবে, মধ্য সামুদ্রিক শৈলশিলা গঠন হবে। তো মধ্য সামুদ্রিক শৈলশিলা গঠন, তো প্রথমে এখানে ম্যাগমা বাইরে বেরিয়ে আসলো এবং বেরিয়ে এসে কি হবে, সেটা প্রথমত ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসলো তখন এখানে সেই যে অগ্নুৎপাতের যে কণাগুলো রয়েছে সেই অগ্নুৎপাতের শিলা শীতল হয়ে ঠান্ডা হয়ে সেখানে জমাটবদ্ধ হয়ে সেটা একটা কি হলো, ভূমিরূপ সৃষ্টি করলো, ঠিক আছে, একটা ভূত্বকের সৃষ্টি করলো। সেটাই হচ্ছে কি মধ্য সামুদ্রিক শৈলশিলা, যেটা মূলত আটলান্টিক মহাসাগরে রয়েছে এস আকৃতি। তো এইভাবেই কি হচ্ছে, মধ্য সামুদ্রিক শৈলশিলা হচ্ছে সৃষ্টি হচ্ছে। তো এরপরে কি বলেছেন, সমুদ্রবক্ষের সম্প্রসারণ, তো তিনি প্রথম পর্যায়ে তৃতীয় পর্যায়ে তিনি এটা বলেছেন যে মধ্য সামুদ্রিক শৈলশিলা গঠিত হয়। এরপরে তিনি বলেছেন সমুদ্রবক্ষের সম্প্রসারণ। এরপরে সমুদ্রবক্ষের সম্প্রসারণ কি, যখন এখানে কি হয়, ভূত্বক সৃষ্টি হয়, তো মাঝখানে এখানে ভূত্বক মানে সেই যে আগ্নেয় শিলাগুলো রয়েছে সেটা হচ্ছে শীতল ও কঠিন হয়ে সেখানে জমা হয়। তো জমা হওয়ার কারণে কি হয়, এই দুটো পাতের মধ্যে চাপ সৃষ্টি হয়, কারণ এই দুটো পাতের মধ্যে কি হচ্ছে, তাদের জায়গাটা কেড়ে নিচ্ছে। আমি যদি তোমার জায়গাটা কেড়ে নিই তোমার নিশ্চয়ই রাগ হবে। তো যখন কি হচ্ছে, দুটো পাতের জায়গা কেড়ে নিচ্ছে, ফলে কি করছে, এই দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, ফলে কি হচ্ছে, এভাবেই কিন্তু কি হচ্ছে, সমুদ্র বক্ষের সম্প্রসারণ ঘটছে। এটা তিনি বলেছিলেন তার পরবর্তী স্টেপে, মানে হচ্ছে 4 নম্বর স্টেপে তিনি এটা কথা বলেছিলেন। এরপরে 5 নম্বরে তিনি কি বলেছেন, 5 নম্বরে বলেছেন, তো প্রথমে হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ, অর্থাৎ এখানে লিখবে যে অধিক তেজস্ক্রিয় পদার্থ যখন সেই ফাটল বরাবর বেরিয়ে আসার ফলে সেখানে কি হয়, সেই শিলাগুলো শীতল এবং কঠিন হয়ে সেখানে জমা হয় এবং জমা হওয়ার কারণে সেখানে দুটো পাতের মধ্যে চাপের সৃষ্টি হয় এবং সেটা পরস্পর থেকে দূরে সরে যায়। এটাকেই বলা হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্ব। এরপরে কি রয়েছে, সৃষ্টি বা ধ্বংসের মাধ্যমে সমতা রক্ষা। 5 মাধ্যমে সমতা রক্ষাটা কিভাবে, তো সৃষ্টি বা ধ্বংসের মাধ্যমে সমতা রক্ষা কিভাবে, যখন দুটো পাতদ্বয়ের মাঝে ফাটল বরাবর বাইরে বেরিয়ে আসে কি, ম্যাগমা, সেই ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন এগুলো কি হয়, জমা হয়। তো জমা হওয়ার কারণে যখন কি হয়, দুটো পাত কিন্তু আমরা জানি পরস্পর থেকে দূরে সরে যায়, তাই তো, দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায়। কিন্তু যখন কি হয়, এই দুটো পাত পরস্পর থেকে দূরে সরে না গিয়ে বরঞ্চ কাছে এসে যখন কি হবে, পরস্পর দূরে সরে যাচ্ছে, সেটা তো হবেই, আবার যখন কি হচ্ছে, দুটো পাত পরস্পরের কাছে এসে যাচ্ছে, মানে এই সেই শৈলশিলাটা রয়েছে, সেই শৈলশিলা বরাবর যখন কাছে এসে যখন কি হবে, এটা ধরো ভারী পাত, এই ভারী পাত হচ্ছে হালকা পাতের নিচে কি হবে, ভারী পাতটা তো রয়েছে, এই ভারী পাত হচ্ছে এই হালকা পাতের নিচে কিন্তু প্রবেশ করবে, ফলে কি হচ্ছে, একটা পাত কি হচ্ছে, ধ্বংস হচ্ছে। তো ধ্বংস হওয়ার কারণে সেটার যে আবার যে আকর্ষণ শক্তি বা সেটার যে গতিশীলতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলে সৃষ্টি ও ধ্বংসের মাধ্যমে কিন্তু সমতা বজায় রাখছে। তো যখন দুটো মধ্য সমুদ্র শৈলশিলা সৃষ্টি হওয়ার পরবর্তী সময়ে যখন দুটো পাত একে অপরের থেকে দূরে সরে যায়, ফলে কি হচ্ছে, তাদের যে গতিশীলতা পাত সঞ্চালন হয়, মানে যখন দুটো পাত, মানে ধরো দুটো পাত রয়েছে, সেই দুটো পাতের মাঝে যখন এখানে রয়েছে একটা, তখন কি হবে, এখানে ধরো আমি আঙুলটা ঢুকিয়ে দিলাম, মানে মধ্য সামুদ্রিক শৈলশিলা, মানে সেখানে কি হলো দেখা যাক,
যে সেখানে ধরো সেখানে আগ্নেয় শিলাগুলো সঞ্চয় ঘটলো। তো সঞ্চয় হওয়ার ফলে কি হচ্ছে, তাদের জায়গাটা কেড়ে নিচ্ছে এবং তারা দুজনেই দুটো দিকে সঞ্চালন হচ্ছে। তো সঞ্চালন হওয়ার কারণে কি হচ্ছে, পাতের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, ফলে এটা ভালো দিক। কিন্তু যখন কি হচ্ছে, দুটো পাত পরস্পরের দিকে সঞ্চয় মানে দুটো পাত পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে গিয়ে যে ভারী পাতটা রয়েছে, সেই ভারী পাতটার যে হালকা পাতের নিচে প্রবেশ করলে সেই কি হবে, সেই ভারী পাতটা কি হবে, আর যখন সেই ভারী পাতটা কি হবে হালকা পাতের নিচে প্রবেশ করলো, ফলে কি হবে, এই পাতটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আবার কি হবে, পাতদ্বয়ের সৃষ্টি হবে। কিভাবে সৃষ্টি হবে, যখন আবার নতুন করে যে আগ্নেয় শিলাগুলো রয়েছে সেই শিলাগুলো যখন বাইরে বেরিয়ে আসবে এবং সেখানে কি করবে, সঞ্চয় ঘটবে। তো সেটাই মেনলি হচ্ছে, এভাবেই কি হচ্ছে, সৃষ্টি বা ধ্বংসের মাধ্যমে সমতা রক্ষা হচ্ছে। এটাই তিনি মূল বক্তব্য বলেছেন, যে পাত যদি ধ্বংসও হয়ে যায় তারপরে কি হবে, সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে, যখন দুটো পাত ভারী পাতটি হালকা পাতের নিচে ঢুকে যাচ্ছে, ফলে কি হচ্ছে, তার যে এই যে ভারী পাতটি, তার মধ্যে প্রচুর পরিমাণে আরো তেজস্ক্রিয় পদার্থ কি হবে, বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে সেটা আরো ক্রমাগত বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং এই পাতকে এটা আঘাত করে ফাটল সৃষ্টি হয়ে সেখানে আবার নতুন করে সেই যে অগ্নুৎপাতের যে কণাগুলো রয়েছে সেগুলো হচ্ছে শিলার শক্ত ও কঠিন হয়ে আবার নতুন একটা পাত সৃষ্টি হবে। তো এইভাবেই মূলত সৃষ্টি বা ধ্বংসের মাধ্যমে কিন্তু সমতা রক্ষা করে। এটাই হচ্ছে তার মূল বক্তব্য। তো 3, 4, 5টা মূল বক্তব্য দিয়েছেন। এরপরে মূল্যায়নে না লিখতেও পারো। তো মূল্যায়ন হচ্ছে এই সমস্ত তার মূল বক্তব্যের ওপর ভিত্তি করে তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন মতবাদ কিন্তু বিভিন্ন মতবাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়, যা অনেকাংশ গুরুত্বপূর্ণ। এই মূল বক্তব্যটা লিখে দেবে বা নাও লিখতে পারো। এখানে যেগুলো জিনিস আমি বললাম সেই জিনিসগুলো যদি লেখো 5-এ 5 তুমি পাবে, ঠিক আছে। তো এভাবেই সাজাতে শুরু করো। আর যেটা আমি যে ছবিটা দিলাম সেই ছবিটা হচ্ছে, তোমরা ফেসবুকে যাও, সেই ফেসবুকে আমি লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুকে যাও এবং সেখানে আমি তোমাদেরকে এর ছবিটা অর্থাৎ পাঁচ সংস্থান তত্ত্বের অর্থাৎ সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বের যে ছবিটা রয়েছে সেটা দিয়ে দেবো। এবং এটা খুব সোজা ছবি, যেখানে দুটো পাত এইভাবে সম্প্রসারিত হচ্ছে। এই সম্প্রসারণের প্রমাণগুলো অর্থাৎ কি কি প্রমাণ পাওয়া গেছে যার কারণে বোঝা গেছে যে সমুদ্রবক্ষ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, সেই সমস্ত প্রমাণগুলো হচ্ছে এখানে লেখা রয়েছে, লিখে নাও, ঠিক আছে। এরপরে তোমরা বুঝবে, ঠিক আছে, আমি বোঝাচ্ছি। তো প্রথমত হচ্ছে আগ্নেয় শিলার বয়স। এই যে সমুদ্রবক্ষ সম্প্রসারিত হচ্ছে, যখন দুটো পাত পরস্পর থেকে যখন মাঝখান দিয়ে যখন কি করছে, সে আগ্নেয় শিলা বার হচ্ছে, ফলে কি হচ্ছে, সে আগ্নেয় শিলার বয়স, অর্থাৎ এখানে কি হচ্ছে, নতুন একটা আগ্নেয় শিলার জমা হচ্ছে। এদিকেও হয়েছে, এদিকে ক্রমাগত সম্প্রসারিত হয়েছে, এদিকেও আগ্নেয় শিলা রয়েছে। তো প্রথমত হচ্ছে এই যে আগ্নেয় শিলাটা, অর্থাৎ এখানে যে আগ্নেয় শিলাটা রয়েছে, এই আগ্নেয় শিলার বয়স কিন্তু অপেক্ষাকৃত কম। সেই দুদিকের যে আগ্নেয় শিলা রয়েছে তাদের থেকে মাঝখানের যে আগ্নেয় শিলাটা রয়েছে সেখানে কিন্তু আগ্নেয় শিলার বয়স অপেক্ষাকৃত কম। তো এর থেকে স্পষ্ট হয়ে ওঠে, অর্থাৎ যেখানে চ্যুতি রয়েছে, যেখানে ফাটল রয়েছে, সেই ফাটল বরাবর সেখানকার যে আগ্নেয় শিলাগুলো রয়েছে সেই আগ্নেয় শিলার যে বয়সটা রয়েছে সেটা অপেক্ষাকৃত কম। এবং এই যে পাতগুলো রয়েছে, এই পাতের যে মাঝখানের যে অংশটা রয়েছে এখানের আগ্নেয় শিলার বয়স কম, অপেক্ষাকৃত কম। এবং সেই যে আগ্নেয় শিলার বয়স অর্থাৎ কম থেকে যত দূরে, এবং সেই আগ্নেয় শিলা অর্থাৎ যেখানে কি হচ্ছে চ্যুতি বা সেই ফাটল বরাবর যত দূরে যাওয়া যায় ততই কি হচ্ছে, আগ্নেয় শিলার বয়স কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানে এখানে যদি বয়স হয় হচ্ছে 50 বছর, এখানে নয়, এখানে যদি ধরি 20 বছর, তাহলে এখানে হচ্ছে ধরো 80 বছর। তো এই যে 80 এদিকে বাড়তেই থাকছে, এদিকে 80 বছর। তো এরকম করে তো সেই ফাটল বা চ্যুতি বরাবর যত দূরে যাওয়া যায় ততই কিন্তু আগ্নেয় শিলার বয়স, মানে সেটার যে বয়স সেটা কিন্তু বাড়তে থাকে। এবং এখানে যে মাঝখানে যে চ্যুতি বা ফাটল রয়েছে সেখানে আগ্নেয় শিলা ক্রমাগত বেরিয়ে যাওয়ার কারণে, বার হওয়ার কারণে সেই আগ্নেয় শিলার বয়স কি হবে, তত কম। তো এই আগ্নেয় শিলার বয়স সংক্রান্ত যে বিষয়টি থেকে এটুকু স্পষ্ট হয়ে ওঠে যে সমুদ্রবক্ষ ক্রমাগত কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। কারণ যদি সমুদ্রবক্ষ সম্প্রসারিত না হতো তাহলে কি হতো, একই বয়সে আগ্নেয় শিলা কি হতো, অবস্থান করতো, এটা একটা বয়সই থাকতো, এখানে 80 বছর থাকতো, এখানেও 80, এখানেও 80। কিন্তু যেহেতু সমুদ্রবক্ষ অর্থাৎ সেই শিলাগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, ফলে কি হচ্ছে, সমুদ্রবক্ষের সম্প্রসারণ হচ্ছে। তো যখন দুটো সেই শিলাগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, ফলে সেখানে শিলাটা কি হচ্ছে, কম, মানে তার বয়স কমে যাচ্ছে। তো এটাই হচ্ছে
সমুদ্রবক্ষের সম্প্রসারণের একটি প্রমাণ। এরপরে রয়েছে হচ্ছে সামুদ্রিক অবক্ষেপের বয়স ও পুরুত্ব। সামুদ্রিক অবক্ষেপের বয়স, সামুদ্রিক অবক্ষেপের বয়স কি, এখানে যে রয়েছে পুরনো শিলা, অর্থাৎ এখানে পুরনো শিলা রয়েছে, এখানে মাঝের শিলা রয়েছে, ধরো এখানে পুরনো শিলা রয়েছে। তো প্রথমত হচ্ছে সামুদ্রিক অবক্ষেপের বয়স, অর্থাৎ যখন দুটো পাত বরাবর, মানে ধরো এখানে চ্যুতি বরাবর কি হচ্ছে, সেই ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে, ফলে কি হচ্ছে মাঝে যে অর্থাৎ এখানে যে সামুদ্রিক যে অবক্ষেপটা রয়েছে, সেই অবক্ষেপের যে বয়স কিন্তু সেটা কিন্তু অপেক্ষাকৃত পাতলা। এবং এখানের যে এবং এই যে মাঝের শিলা থেকে যত দূরে যাওয়া যায় সেটা কিন্তু ততই কি মোটা। কারণ কি এখানে ক্রমাগত কি হচ্ছে, ক্রমাগত এখানে সঞ্চিত হচ্ছে, আবার এদিকে সরে যাচ্ছে, আবার এখানে সঞ্চয় হচ্ছে, আবার এখানে দুদিকে সরে যাচ্ছে। তো দুদিকে সরে যাওয়ার কারণে এখানে কি হচ্ছে, এখানকার যে পুরুত্ব সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। কারণ কি এখানে আগ্নেয় শিলা বাইরে ম্যাগমা বেরিয়ে আসছে, শীতল কঠিন হচ্ছে এবং পাশে সরে যাচ্ছে। তো সরে যাওয়ার কারণে কি হচ্ছে, সেখানে পুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, এটা আরো বেশি মোটা হয়ে যাচ্ছে, এবং মাঝের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে কিন্তু ম্যাগমা বের হচ্ছে এবং সেখানে শীতল ও কঠিন হয়ে খুব স্থায়ী বা অস্থায়ীভাবে কিন্তু সেখানে বিরাজ করছে। মানে সেখানে যে থাকছে সেটা কিন্তু না, কারণ কি হচ্ছে সেখানে আবার ফাটল সৃষ্টি করছে, আবার ম্যাগমা বেরিয়ে আসছে। তো প্রথমত হচ্ছে সামুদ্রিক অবক্ষেপের বয়স, অর্থাৎ সেই যে ম্যাগমা যেখানে উত্থিত হচ্ছে সেখান থেকে যত দূরে যাওয়া যায় ততই কিন্তু সে আগ্নেয় শিলার পুরুত্ব বা মোটা বা ভূত্বকের যে পুরুত্ব সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সেটা কিন্তু বেশি মোটা হচ্ছে। এবং সেখানে যে রয়েছে অর্থাৎ ম্যাগমা যেখানে চ্যুতি বরাবর, সেই শিলার অবক্ষেপের যে বয়স বা অবক্ষেপের যে গভীরতা সেটা কিন্তু অপেক্ষাকৃত কম, অর্থাৎ এটা কিন্তু পাতলা আর এটা কিন্তু মোটা। তো এর থেকে বোঝা যাচ্ছে যে সমুদ্র যে সম্প্রসারণ, সমুদ্র বক্ষ বা সমুদ্রের যে বক্ষ সেটা ক্রমাগত কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কারণ কি এখান থেকে বার হচ্ছে, আবার কি হচ্ছে এখান থেকে সঞ্চিত হচ্ছে, এখানে সঞ্চিত হচ্ছে, এখানে এটা মোটা হচ্ছে, আবার বার হচ্ছে, আবার এখানে সঞ্চিত হচ্ছে। আর মাঝের যে অংশটা রয়েছে সেটা কি হচ্ছে, হালকাভাবে সেখানে সঞ্চিত হচ্ছে। তো সেখানে কি, সেখানে যে আবার সেখানে কি করছে, ফাঁকা করছে বা সেখানে চ্যুতি সৃষ্টি হচ্ছে, আবার সেখানে ম্যাগমা বেরিয়ে আসছে। তো সেটার যে পুরুত্ব সেটা কিন্তু কম মোটা, কিন্তু দুদিকের যে শিলাগুলো রয়েছে সেটা কিন্তু অধিক মোটা। কারণ কি সেখানে বার হচ্ছে, আবার এদিকে সঞ্চয় হচ্ছে, তো সঞ্চয় হতে হতে সেটার যে পুরুত্ব বা সেটার যে গভীরতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এর থেকে বোঝা যায় যে সমুদ্র বক্ষ ক্রমাগত কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। যদি না হতো তাহলে কি হতো, একই পুরুত্ব থাকতো। এরপরে কি উপকূল রেখার সাদৃশ্য, উপকূল রেখার সাদৃশ্যটা কি, আমরা জানি যে এর ক্লাস 11-এ আমরা পড়েছি যে প্রথমত আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা যে রয়েছে, এই যে দক্ষিণ আমেরিকা রয়েছে এবং আফ্রিকা যে রয়েছে, এটা দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা যে রয়েছে, আফ্রিকা যে রয়েছে, আফ্রিকা মহাদেশ। তো এই যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা যে মহাদেশ রয়েছে, এই মহাদেশ থেকে কিন্তু জিগসফিট, অর্থাৎ এখানে কিন্তু একে অপরের থেকে জুড়ে যাচ্ছে। দেখো এখানের যে অংশটা রয়েছে, এখানে যদি আমরা জয়েন করি তাহলে কিন্তু এটা একে অপরের সাথে জুড়ে যাবে, তাই না? তো এই যে জুড়ে যাবে, তো এটাকেই বলা হচ্ছে জিগসফিট, তাই না, জুড়ে যাওয়াকে। তো প্রথমত এই জুড়ে যাবে, তো প্রথমত এই জিগসফিট বা উপকূল রেখার সাদৃশ্য বা একে অপরের থেকে যে মিল রয়েছে বা একসময় ছিল, একসময় মহাদেশগুলো যে একসাথে ছিল সেটা সম্পর্কে কিন্তু ধারণা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে, যে কোনো না কোনো সময় কিন্তু কি ছিল, মহাদেশগুলো একত্রিত অবস্থায় ছিল, এগুলো একসাথে ছিল, এটা কিন্তু আলাদা হয়ে যায়নি। তো এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সমুদ্র বক্ষ অর্থাৎ সমুদ্র তলদেশ ক্রমাগত কি হচ্ছে বা সম্প্রসারিত হচ্ছে, যার কারণে কি হচ্ছে, মহাদেশগুলি সম্প্রসারিত হচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে, যে মিলে যাচ্ছে, যার কারণে বোঝা যাচ্ছে যে একসময় কি ছিল, এটা একটাই ছিল, কিন্তু ম্যাগমা ক্রমাগত উত্থান পতনের কারণে কি হচ্ছে, উত্থানের কারণে সমুদ্র বা পাতগুলি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা প্রমাণ। এরপরে কি, এরপরে গায়টের অবস্থান, গায়টের অবস্থান কি, অর্থাৎ সমুদ্রের, এরপরে গায়টের অবস্থান কি, গায়টের অবস্থান হচ্ছে যেখানে যে ম্যাগমা বের হচ্ছে না, মানে আগে কি ছিল, সমুদ্রের উপকূল রেখা বরাবর, অর্থাৎ সমুদ্র বরাবর, মানে সমুদ্রের ওপরেই কিন্তু গায়টগুলো অবশিষ্ট ছিল। মানে কি ম্যাগমা যখনই এখানে পাতগুলোর ওপর থেকে, ধরো এখানে সমুদ্র রয়েছে, এখানে পাত বরাবর, ফাটল বরাবর ম্যাগমা বেরিয়ে আসছে, ফলে কি হচ্ছে, এখানে পাহাড় পর্বত সৃষ্টি হচ্ছে। কিন্তু সেই পাহাড় পর্বতে ক্রমাগত সেখানে ম্যাগমা আবার উত্থিত হচ্ছে,
ঠিক আছে। তো ক্রমাগত উত্থিত বা সেখানে ফাটল বরাবর এগুলো কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো এগুলো ধীরে ধীরে এখানে যদি চাপ সৃষ্টি হয়, এখানে যদি পাহাড় পর্বত ধরা গেল যে এখানে যদি আমি এখানে দেখি যে এটা একটা পাত, এটা একটা পাত, এবং এই পাত বরাবর ম্যাগমা কি হচ্ছে, বের হচ্ছে, এবং এক সময় জমতে জমতে একটা পাহাড় কিন্তু সৃষ্টি হলো। কিন্তু এই পাহাড় বরাবর যখন ম্যাগমা তো ক্রমাগত কি হচ্ছে, এখানে যে তেজস্ক্রিয় পদার্থগুলো রয়েছে সেই পদার্থের কিন্তু অধিক আরো বাড়ছে বেড়েই যাচ্ছে, এবং সেটা ক্রমাগত কিন্তু বার হচ্ছে, যার কারণে কি হচ্ছে, সেটা একসময় এখানে ধাক্কা মারছে এবং পাহাড়টা একসময় ক্ষয় হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, তার উচ্চতা কমে যাচ্ছে, একসময় সে ছোট হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, সমুদ্র জল রয়েছে, সেই সমুদ্র জল থেকে এটা জল রয়েছে, তাই না, এই যে সমুদ্র রয়েছে, এই সমুদ্রের যে জলে ওপরে গায়কটার অবস্থান ছিল সেটা কিন্তু এখন আর অবশিষ্ট হচ্ছে না, অর্থাৎ সেটা কিন্তু মানে সমুদ্রের ওপরে যে গায়কটা অবস্থিত ছিল, অবস্থান করতো, সেটা কিন্তু করছে না। তো এর থেকে বোঝা যায় যে সমুদ্রতল ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। দেখো যদি এখানে কি হচ্ছে, ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে এবং সেখানে জমা হয়ে পাহাড় সৃষ্টি হলো, কিন্তু ক্রমাগত যেহেতু ম্যাগমা সেই ফাটল বরাবরই প্রবাহিত হয়, বাইরে বেরিয়ে আসে, সেই জন্য সে কী করবে, পাহাড়ে ধাক্কা মারবে, যার কারণে কী হবে, একসময় সেরকম মানে একসময় ফাটল সৃষ্টি হবে, সেটা একসময় ক্ষয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যাওয়ার কারণে কী হবে, সেটা একসময় নিচু হয়ে যাবে। তো সেটা একসময় সমুদ্র তলদেশ থেকে মানে এটা সমুদ্র জল থেকে নিচে অবস্থান করবে। তো গায়টের অবস্থান সংক্রান্ত বিষয়টির দ্বারা স্পষ্ট হয়ে ওঠে যে সমুদ্র তলদেশ ক্রমাগত বা সমুদ্রের যে বক্ষ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। দুটো পাত পরস্পর থেকে যখন সেই ম্যাগমাগুলো বেরিয়ে আসছে তখন কি হচ্ছে, সেখানে তো চাপের সৃষ্টি হচ্ছে, সেখানে কি হচ্ছে, একটা মৃদু আলোড়ন সৃষ্টি হচ্ছে, ফলে কি হচ্ছে, ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। তো ভূমিকম্পর যে সৃষ্টির কেন্দ্র থেকে বোঝা যায়, মানে কেন্দ্রর যে ভূমিকম্প সৃষ্টির কারণ, যে কোথায় থেকে কী কারণে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, সেই ধারণার উপর ভিত্তি করতে, অর্থাৎ এই যে ভূমিকম্পের উপস্থিতি, অর্থাৎ ভূমিকম্প কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং এটা কোথায় উপস্থিত রয়েছে, সেটা কোথায় অবশিষ্ট, সেই সংক্রান্ত থেকে বোঝা যায় যে পাতগুলো পরস্পর থেকে সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ ভূমিকম্পের উপস্থিতি। ঠিক আছে, তো ভূমিকম্পের উপস্থিতি অর্থাৎ দুটো পাত পরস্পর থেকে যখন দূরে সরে যাচ্ছে, ফলে কি হচ্ছে, সেখানে যখন ম্যাগমা বেরিয়ে আসছে তখন কিন্তু কি হচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে, ম্যাগমা প্রচুর পরিমাণে বেগে বাইরে বেরিয়ে আসছে, একটা মৃদু আলোড়ন সৃষ্টি হচ্ছে বা তীব্র আলোড়ন সৃষ্টি হচ্ছে। তো এই ভূমিকম্পর সৃষ্টির যে অবস্থান অনুযায়ী সেটা বোঝা যায় যে সমুদ্র তলদেশ ক্রমাগত কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, কারণ যখন ভূমিকম্প সৃষ্টি হচ্ছে পাতগুলো নড়ছে, ফলে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তো ভূমিকম্পের উপস্থিতি সংক্রান্ত ধারণার উপর ভিত্তি করে পাতগুলো যে একে অপরের থেকে সরে যাচ্ছে, এটা একটা প্রমাণ। এরপরে হচ্ছে শিলার উষ্ণতার পার্থক্য, অর্থাৎ এখানে যে শিলাটা বের হলো না, মানে এখানে ম্যাগমা তো ক্রমাগত বাইরে বেরিয়ে আসছে, এবং এখানে যে শিলাটা রয়েছে এই শিলার কিন্তু উষ্ণতা যে রয়েছে, এখানের উষ্ণতা কিন্তু অনেকাংশ কম, এবং এই যে শিলার উষ্ণতা এখানের যে শিলাগুলো রয়েছে আগ্নেয় শিলা তো এখানেও জমছে না, তো এই যে শিলাগুলো রয়েছে না, এই শিলার উষ্ণতা কিন্তু অনেকাংশ বেশি, এবং এই যে শিলাগুলো রয়েছে এই শিলার উষ্ণতা কিন্তু অনেকাংশ কম। কেন? কারণ এই যে শিলাটা বের হয়েছে না, এই শিলাটার যে বের হয়েছে এটা ক্রমাগত কিছুক্ষণ আগেই বের হলো, ধরো মানে খুব অল্প সময়ের মধ্যে এটা বের হয়েছে, যার কারণে এখানে উষ্ণতা বেশি। কিন্তু এখানে তো দীর্ঘদিন ধরে এখানে কি হচ্ছে, সঞ্চয় ঘটছে, সঞ্চয় হওয়ার ফলে সেটার উষ্ণতা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এটার উষ্ণতা কিন্তু কম এবং এটার উষ্ণতা বেশি। তো উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বোঝা যায় যে সমুদ্র বক্ষ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এরপরে ট্রান্সফর্ম চ্যুতি কি, প্রত্যেকটা পাত, এটা একটা পাত, প্রত্যেকটা মহাদেশ কিন্তু একটা রেখা দ্বারা, একটা ফাটল দ্বারা কিন্তু একে অপরের থেকে বিচ্ছিন্ন রয়েছে। তোমরা যদি দেখো উত্তর আমেরিকা এবং যদি দেখো এশিয়া মহাদেশ, এছাড়া যদি আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ দেখো, তাহলে দেখবে যে একটা খাদ বরাবর, একটা সমুদ্র বরাবর কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। তো একটা কি রয়েছে, একটা চ্যুতি বা একটা ফাটল বরাবর কিন্তু বিচ্ছিন্ন রয়েছে, এবং এই ফাটলই প্রমাণ করে দেয় যে সমুদ্র বক্ষ অর্থাৎ পাতগুলো ক্রমাগত কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, অপরের থেকে দূরে সরে যাচ্ছে। দেখো একে অপরের দুটো পাত যদি একে অপরের থেকে দূরে সরে না যেত, বা তাদের মধ্যে যদি আফ্রিকা পাত এবং দক্ষিণ আমেরিকা যে পাতটা রয়েছে, এই দুটো মহাদেশ যদি একে অপরের থেকে দূরে সরে একই থাকতো, তাহলে বোঝা যেত যে পাতগুলো সঞ্চারিত হচ্ছে না, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে না।
কিন্তু যখন দুটো পাদ একে অপরের থেকে আলাদা, যে ট্রান্সফর্ম চ্যুতি, যে চ্যুতি দ্বারা আলাদা, সেটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম চ্যুতি। এবং এই ট্রান্সফর্ম চ্যুতি দ্বারা বিচ্ছিন্ন হওয়াটাই হচ্ছে প্রমাণ করে দেয় যে পাদগুলো ক্রমাগত কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। যদি এটা না হতো, যদি একসাথে অবস্থান করতো, তাহলে কি হতো, পাদগুলো একসাথে থাকতো এবং সেটা কিন্তু কি হতো না, একে অপরের থেকে বিচ্ছিন্ন হতো না। কিন্তু এটা ট্রান্সফর্ম চ্যুতি দ্বারা বিচ্ছিন্ন হওয়া থেকে বোঝা যায় যে পাতগুলি ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণের কারণ, অর্থাৎ এটা হচ্ছে প্রমাণ। তো সমুদ্রবক্ষ যে সম্প্রসারিত হচ্ছে এর প্রমাণ কি কি রয়েছে, এই সমস্ত প্রমাণগুলো রয়েছে। আরও বেশ কয়েকটা প্রমাণ রয়েছে যেগুলো সহজ, যেগুলো লিখলে ম্যাম স্যারেরাও খুব সুন্দরভাবে বুঝতে পারেন, তোমরাও বুঝতে পারো। সেই পয়েন্টগুলোকে নিয়ে আমি মূলত আলোচনা করলাম। তো প্রথমেই এই পয়েন্টগুলো আমি ব্যাখ্যা করে লিখে দেবে। এইভাবে পয়েন্ট করে লিখবে না, পয়েন্টগুলো লিখে তারপরে ব্যাখ্যা করে একটু লিখে দেবে। আগে লিখবে যে সমুদ্রবক্ষের সম্প্রসারণ কাকে বলে, তারপরে প্রমাণ লিখবে যে সমুদ্রবক্ষের প্রমাণগুলো নিম্নে আলোচনা করা হলো, লিখে 1-2 করে যটা পারো লিখে আসবে। দেখবে এটা কিন্তু তুমি পারবে। আর এটা যেহেতু HS 22, 19, 14-তে এসেছে এবং এটা সংসদে দেওয়া প্রশ্ন, তাই এটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে কিন্তু রেডি করতে হবে। পরীক্ষা আসার চান্স অনেকাংশই বেশি। ঠিক আছে, তো এখান থেকেই শেষ হচ্ছে আমাদের এই ভিডিও। আর এর পরের পার্ট আসছে, মানে এই চ্যাপ্টারের আরেকটা পার্ট রয়েছে। এখানে তো আমরা আলোচনা করলাম মেনলি সমুদ্রবক্ষের সম্প্রসারণকে নিয়ে। এর পরের পার্টে আমরা আলোচনা করব, অর্থাৎ পার্ট 2-তে আলোচনা করব সেখানে পাত সংস্থান অর্থাৎ পাত সঞ্চালনকে নিয়ে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং বুঝলে কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো ধন্যবাদ সবাই।